আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ২ দিন ধরে অফলাইনে ছিলাম। এক কথায় বলতে গেলে ঘুমাইছিলাম। ঠিক আছে? আমার আবার একটু অশান্তি, প্যারা বা একটু মানসিক টেনশন এই সমস্ত যখন বেশি যায়, তারপর খুব ঘুম হয় ভালো। মানুষের যেমন বেশি টেনশনে পড়লে বা বেশি প্যারা পড়লে মানুষের ঘুম হয় না, মানুষের কোনো কিছু ভাল লাগে না। আমার আবার ছোটোবেলা থেকে উল্টো। আমার উপর যদি একটু দৌড়ঝাঁপ বেশি করি, একটা লিমিট পর্যন্ত দৌড়ঝাঁপ বেশি করি বা একটু টেনশন বেশি যায়, আমার হচ্ছে ঘুমটা বেশি হয় ছোটোবেলা থেকেই। তো এটা আচ্ছা যে আল্লাহ তাআলা আমাকে একটু অন্যভাবে গিফট করছে আসলে। তো আমি সবার কাছে ধন্যবাদ জানাই যে আমার আর আমাকে অনেকে দেখতেছি যে এখনও ফলো করে, আমার স্ক্রিনশট ২ বছরের ১ বছরের স্ক্রিনশট নিয়েও রাখছে। আজকে কিছু কথা বলবো, সবাই যদি কথাটা শুনে। আমার এই যে আমি সোহেল আহলাদার, আজকে সাংবাদিক, আজকে অনেকে আমাকে নিয়ে একটু আলোচনা করতেছে, কথা বলতেছে। আসলে না, এটা আমার জন্য বিশাল বড় পাওয়া। আমি জানেন আমি কেমন ছিলাম? আমি যখন ক্লাস 2তে পড়তাম, এতটা বলদ, এতটা বোকা আমি ছিলাম। আমার মামার বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে হয়তো ০.৫ মাইল ১ মাইল দূরে। আমার মা আমার জামার পকেটে সেলাই করে দিত টাকা দিয়ে, ১০ টাকা ২০ টাকা দিয়ে সেলাই করে দিত নানি বাড়ি দেওয়ার সময়, যে পথের মধ্যে আমার টাকাটা কেউ মানে নিয়ে না যায় আমাকে বলদ বানাইয়া। এতটা বলদ আমি ছিলাম। ক্লাস 4-এ বা 5-এ পড়ি এরকম সময় আইসক্রিম খাচ্ছে আমার বন্ধুরা। ঠিক আছে? তো আমি বলতে যে আমাকে দিবি না একটা আইসক্রিম? ঠিক আছে? তো একটা মেয়ে আইসক্রিম অর্ধেকটা চাইটা অর্ধেকটা খাইয়া তারপর আমাকে দিছে। আমার মা বলতেছে যে তুই এরকমটা নিলি? ঠিক আছে? আমার আমার কাছে লাগতেছে না, মানে আমার ওই বোধটুক পর্যন্ত নাই যে আছে তো, নিজের একটা বোধ ওয়েট তো থাকতে হয়, অতটুক বোধ ওয়েট আমার ভিতরে নাই। ঠিক আছে? আমি সেই সোল ছিলাম। ঠিক আছে? আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য, ফ্যামিলির ভিতর সবচেয়ে বোকা, বলদ। ঠিক আছে? আবার ডাকনামও একটা দিছে। আমার যে ডাকনাম দিছে সেটা আমি বলতেও পারবো না আপনাদেরকে। যে ডাকনামে আমাকে ডাকতো, আমার ভাই বোন, আমার যে একদম ছোট ভাইকে ফ্যামিলি থেকে যেটুকু মূল্যায়ন করতো, আমাকে সেটুকু করতো না, জীবনে করে নাই। ঠিক আছে? আমি এতটাই অপদার্থ, এতটাই বলদ, বোকা ছিলাম। আমার বাবা আমাকে নিয়ে বলতো যে ঢাকা শহরের ফুটপাতে মানুষ থাকে না, খায় বড় হয়, ও তো এরকম কিছু একটা হয়ে যাবে, তার ছাড়া বলতো এটা সেটা। মানে আমি এরকম ছিলাম যে একদম দুনিয়ার সহজ সরল, দুনিয়ার বলদ গাছ বলদ এরে দিয়ে ছাড়া কিচ্ছু হবে না। ঠিক আছে? এই কিচ্ছু পারবে না করতে, হয়তো খরাত করে খাবে, না রাস্তার পাগল ছাগলদের মধ্যে ঘুরে বেড়াবে, খাবে। এরকমটা আমি ছিলাম। আমার সাফল্যটা কোথায় জানেন? আজকে যখন আমি বলি যে ভাই আমি খুব সহজ সরল একটা মানুষ, মানুষ বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না যে এই ছেলেটা খুব সহজ সরল, খুব হাদারাম, মানুষ বিশ্বাস করে না। এইটাই আমার সাফল্য। এছাড়া আমার দ্বিতীয় কোনো সাফল্য নেই। গতকালকে নির্বাচনের পরে রাত্রেবেলায় আমার এক পাশে বড় ভাই আমাকে ফোন দিছে। ফোন দিয়ে জিজ্ঞেস করতে হইলোটা কি? সব জায়গা দেখি এর কি একরকম চিত্র, রাত্রে রেজাল্টের পর দেখি আর একরকম চিত্র, হইলোটা কি? আমি তাকে বললাম যে ভাই, নির্বাচনটা ওই তাবলিগ জামাতের মতো না যে দাওয়াত দিলাম, ইসলামী কাজ করলাম, খুব ভদ্রতা দেখাইলাম, এটা না ভাই। ভালোর ভালো, খারাপের খারাপ হইতে হয়। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। আপনি গেছেন একটা নির্বাচনে যেখানে অনেক খারাপ কিছু হইতে পারে, অনেক উপর মহল থেকে রুট লেভেল পর্যন্ত বহুত খারাপ কিছু হইতে পারে। আপনার হাতে অস্ত্র কই? অস্ত্র মানে বলতে মানে ওই গুলি বন্দুক এগুলো বুঝাই নাই, মানে আপনার হাতে সেই শক্তি কোথায় যে আপনি খারাপ একটা কিছু হইলে সেটাকে রুখে দিবেন, সেটার ই করবেন। আমি কয়েকটা এদের মিটিংয়ে বলছি, বিভিন্ন ধরনের মিটিংয়ে বা কয়েকটা দলের মিটিংয়ে আমি তো, আমাকে তো অনেকে মনে করে এই ছেলে জামাত না এনসিপি না জাতীয় পার্টি না বিএনপি না কি, কিছু বুঝে না। আমাকে আমার বন্ধুরা আমার ইনবক্সে এসে জিজ্ঞাসা, আসলে তুই কি বলতো, তুই কি জামাত ইসলাম করস, না তুই এনসিপি করস, না তুই কি বিএনপি করস, না তুই কোন দল করস, তুই বুঝে না। ঠিক
ঠিক আছে? আসলে আমি তো বুঝাবো না, ঠিক আছে? আমি তো আমার আমার নিজের একটা থিওরি আছে, নিজের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? সেই থিওরিতে সেই কনসেপ্টে আমি চলি। আমি কাউকে কোনোদিন ফলো করি নাই, কাউকে কোনোদিন অনুসরণ করি নাই, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার মতো করে যেটা পজিটিভ মনে করি, আমার মতো যেটা ভালো মনে করি, আমি সেটাই ছোটোবেলা থেকে করে আসছি। তো যাই হোক, আমি যখন ওই বিএনপির ভিতরে ছিলাম বা এনসিপির সাথে ঘুরছি, জামাত ইসলামের সাথে ঘুরছি, ওদের ভিতরের বিষয় তো আমি জানি কিছু। খেলাফত মজলিসের সাথে আমি ঘুরছি, ঠিক আছে? একদম একদম পিওর ওদের দলের পার্সনের মতো হয়ে ঘুরছি, ঠিক আছে? ওদের ওদের লোক হয়ে ঘুরছি। তো আমি তো কিছু বিষয় জানি, ঠিক আছে? সবার মানে ভিতরের খবর বা সবাদের ওদের অ্যাক্টিভিটিস, ওদের চিন্তা ভাবনার ধরন, ওরা কি চায় কি পায়, সমস্ত বিষয় জানি। তো আমি ওদের কয়েকটা মিটিংয়ে ওদের বলছি যে আপনাদের যে শক্তিটা কোথায়, আপনারা যে একটা দল বা একটা ব্যক্তি যদি আঘাত করে, সেই আঘাতটাকে প্রোটেক্ট করার মতো শক্তি আপনাদের কোথায়, কি? ওরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে ওরা আসলে ওইভাবে কথা বলছে, কিন্তু এই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে ওইভাবে কথা বললে আসলে হয় না। আপনাকে আপনাকে দুইটা জিনিস দরকার যদি ক্ষমতায় টিকতে হয়। একটা হচ্ছে মানুষের ভালোবাসা, একটা হচ্ছে মানুষের ভয়। আপনার মানুষের ভয় অর্জন করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এই দুইটা ছাড়া আপনি কোথাও জিততেও পারবেন না, কোথাও ক্ষমতায় থাকতেও পারবেন না। এটা বাস্তবতা। এখন এই দুইটা জায়গায় হচ্ছে একটা একটা জায়গায় জিতছে ভালোবাসা, কিন্তু ভয় জিততে পারে নাই বা শক্তিতে জিততে পারে নাই। শক্তি থাকতে হবে, শক্তি যদি নাও থাকে সেই শক্তিটা দেখানোর মতো অবস্থা থাকতে হবে, ঠিক আছে? সেটা পারে নাই, সেটা ফল্ট হয়েছে দেখেই নির্বাচনটা এরকম হয়েছে, ঠিক আছে? এখন ধরেন সরকার গঠন করছে বা সরকার গঠন করবে দু এক দিনের ভিতরে, সরকারটা কতদিন যাবে না যাবে বা এটা সেটা কি হবে না হবে সেটা আমরা পূর্বের 1.5 বছর ধরে বুঝতে পারতেছি। কিন্তু আমরা চাই যে সুন্দর একটা সরকার গঠন হোক, সুন্দরভাবে তারা দেশ চালাতে চান, তার পিছনের সমস্ত ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে দেশটা এগিয়ে নিয়ে যাক, এটাই আশা করব সবার থেকে। আমাকে অনেকে নাকি আমার গ্রামের অনেকে আমার উপর ক্ষিপ্ত, আশেপাশের অনেকে উপর ক্ষিপ্ত, অনেকে ফোন দিয়েছে আমাকে জানাচ্ছে যে সোহেল তোর উপরে এই লোকগুলো ক্ষিপ্ত। ভাইরে ভাই, মানুষের তো মানে হারানোর কিছু থাকলে সে ভয় পায়, আমার না হারানোর কিচ্ছু নাই রে ভাই, আমার কিচ্ছু নাই হারানোর। দেখেন আমি খুব একা একটা মানুষ, আমি নিজের ভাতটা নিজের রাইন্দা খাই, বুঝছেন? নিজের ভাতটা নিজের রাইন্দা খাই, মা এসে মাঝে মধ্যে রাইন্দা দিয়ে যায়। এইটা হচ্ছে আমি। আমাকে আপনি কি মারবেন? হ্যাঁ, আমাকে হয়তো পঙ্গু করে ফেলতে পারেন, আমাকে আপনি যাই করবেন আলহামদুলিল্লাহ। কারণ কি, আমার কাছে লাইফ একটা অ্যাডভেঞ্চারের মতো। আমি যখন যে অবস্থায় যা থাকি সেইটার ভিতরেই আমি ওইটার আনন্দ নেওয়ার চেষ্টা করি, আমি এমন লোক ছিলাম, একদিন একটা বিচার করা হয়েছে আমার বিষয়ে, বিচারে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না, একটা সবার ফাজলাম দুষ্টামি করছিলাম, সেটা নিয়ে বিচার করে আমাকে প্রচণ্ড সবার ভিতরে মারপিট করা হলো। মারপিট করার পরে আমি রাগ হয়ে একা একা চিন্তা করছিলাম ঢাকা চলে যাবো বাড়ি থেকে একা, ঠিক আছে? পথের ভিতরে একটা স্কুল মাঠে কুকুর শোয়া আছে, কুকুর, ওই কুকুরকে সরাইয়া ওই জায়গাটা একটু পাতা দিয়ে পরিষ্কার করে আমি ঘুমাইছিলাম, কুকুরের জায়গায় আমি শুয়েছি। আমি সেই সোহেল হালদার। আমার জন্য লাইফে হারানোর কিচ্ছু নাই। যে সোহেলকে সবাই সারা জীবন উষ্টা লাথি দিয়া 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 দিয়া, ঠিক আছে, অপমান অপদস্থ করতে করতে এই পর্যন্ত আনছে, ঠিক আছে, সেই সোহেল তো বহুত কিছু পাইয়েই গেছে অলরেডি মানুষের কাছ থেকে। আর হারানোর কি আছে? কিচ্ছু নাই। আমি না স্বাধীনভাবে চলতে পছন্দ করি, স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করি, স্বাধীনতা। আমি দেখেন, আমি চাইলে একটা চাকরি ট্রাই করতে পারতাম, করি নাই কোনো চাকরি বাজারিতে। একটা চাকরিতে ছিলাম সিটি গ্রুপে, একটা ভালো চাকরিতে ছিলাম, থাকি নাই ওইখানে। একটা ব্যবসা, বড় একটা ব্যবসা, দোকানপাটের দিকে থাকি নাই, বেছে নিয়েছি কি অনলাইন ব্যবসা। এই অনলাইনে আমি অনেক মানুষকে দেখি, অনেক মানুষ আমাকে দেখে, আমি যতটা বড় পরিসর নিয়ে ব্যবসা করি, এতটা বড় পরিসর নিয়ে অনলাইনে সেকেন্ড কোনো পার্সন, থার্ড, ফোর্থ, 5 পর্যন্ত নাই আমার। মানে আমার এখান থেকে 5 পর্যন্ত নাই, ফাঁকা, ঠিক আছে? আমাকে অন্তত 10 থেকে 15 হাজার মানুষ চিনে,
অনলাইনে। সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে। এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানকার অন্তত 10 থেকে 50 জন 100 জন মানুষ আমাকে না চিনে। আমি মানুষ তো একটা গ্রুপ চালায়, 2টা গ্রুপ চালায়, 3টে গ্রুপ চালায়, আমি কয়টা গ্রুপ চালাই এটা গুনতেই আমার সময় লাগবে। এমন কোনো সাইট নাই যে সাইটের গ্রুপ আমি চালাই না। আমার কোনো গ্রুপ ওপেন করলে কোনো দিন বন্ধ হয় নাই এখন পর্যন্ত, ঠিক আছে। আমার একটা গ্রুপে 500, 1000, 700, 200, 300, 400 এরকম মেম্বার। আরও অনেক মানুষ আমাকে চিনে। আমার কথার একটা ভ্যালু থাকে সব সময়। তো এটা হচ্ছে এই যে আমি অনলাইনটাকে বেছে নিলাম কেন? স্বাধীনতার জন্য। আজকে এই যে আমি সাংবাদিকতার পরিচয় বহন করতেছি, আমি সাংবাদিক, হ্যাঁ আমি সাংবাদিক। এটা আমার একটা প্রফেশনাল লাইফের মতো, অনেকটা সম্মানের জায়গা। সত্য তুলে ধরা, এখানে অন্যায়ের প্রতিবাদ করা। আমার কাজই হচ্ছে কোথাও কোনো অন্যায় হইলে, কোথাও কোনো অনিয়ম হইলে সেটা তুলে ধরা, সেটার প্রতিবাদ করা। বাট সামহাও যদি কোথাও আমি করতে না পারি, আমাকে বাধা দেওয়া হয়, আমাকে সাংবাদিকতার জন্য যদি আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় যে তুমি এটা করতে পারবা না, তুমি ওটা করতে পারবা না, তুমি এই করতে পারবা না, তুমি সেই করতে পারবা না, এটা করা দোষ, ওটা করা দোষ, আমি হয়তো সেখানেও থাকবো না। আমি স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করি। আমার যদি কোনো ভুল হয়, অ্যাবসলিউটলি কোনো ভুল হয়, সেই ভুলটা আমাকে ধরাই দিলে আমি 1000বার মাপ চাই, ভুল সংশোধন হয়ে যাবে। বাট আমাকে যদি হাত পা শিকল দিয়ে বাঁধা হয়, আমি সেখানে থাকবো না, আমি অন্য অপশন খুঁজে নেব। আমি একটা ঘটনা আপনাদের মনে করাই দিই। 2013 সালে আমি যখন এটা 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 অনেক মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে, অনেক মানুষের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে, একটু হিসাব নেবেন। আমি 2013 সালে যখন জেলে গেলাম, হেফাজত ইসলামের পক্ষে কথা বলে যখন জেলে গেলাম, তখন ওইটা আমার কাছে ইমানি দায়িত্বের মতো মনে হয়েছিল যে আমার এই ইসলামের পক্ষে কথা বলাটা ইমানি দায়িত্ব। তো আমি তো এই হাতটা পুরোটা কালো হয়ে গেছিল এখান থেকে এখান পর্যন্ত, এটা আপনারা অনেকে জানেন, অনেক ইতিহাস, সেটা বললাম না। তো আমি তো জেলে গেছি ভাই বড় একটা মামলায়, ছোটো মামলায় না, তাই না? আমাকে এসপি নিজে আমাকে টর্চার করছে, তো বুঝছেন তো ঠেলাটা কত বড়। তো এখন ওইখানে বসে আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই জেলে কি আমি সারা জীবন থাকবো? আমার কাছে অ্যান্সার না। আচ্ছা, আমি যখন সারা জীবন থাকবো না, তখন আমার এখানে কি করা উচিত? এই যে হাই হুতাশ, কান্না কাটি, দুঃখ দুর্দশা, বসে একা একা বসে থাকা, কষ্ট পাও, এইটা করা উচিত, নাকি সময়টাকে কাজে লাগানো উচিত? অ্যান্সার টু, সময়টাকে কাজে লাগানো উচিত। আচ্ছা, আমি কি আগামী জেল থেকে বেরোইয়া কি করব সেটার পরিকল্পনা করা উচিত, নাকি এখানে বৈশা বৈশা এই আড্ডা ফাড্ডা, গান গল্প, বিড়ি সিগারেট খাইয়া মানুষের সাথে গল্প করা, মানুষের এটা এগুলো করা উচিত? আমার কাছে অ্যান্সার আসলো, আমি জেল থেকে বেরোয় কী করব সেটার পরিকল্পনা এখন করা উচিত। হ্যাঁ, তো তারপর চিন্তা করলাম, আচ্ছা আমি যখন জেল থেকে বেরোবো, আমি একটা সুন্দর লাইফে যাওয়ার চেষ্টা করব, নাকি এই যে জেলের ভিতরে যে এতদিনের মচ্চা পড়া যে জীবন, এই জীবনটাকে আমি ক্যারি করতে চাইবো? আমার কাছে অ্যান্সার, সুন্দর একটা লাইফে যাওয়ার চেষ্টা করব। তো সুন্দর একটা লাইফে যাওয়ার চেষ্টা করতে হলে প্রিপারেশনটা কোথায় নিতে হবে? জেলে। আচ্ছা, এই জেলে যে আছি, এই যে দুঃখ কষ্ট, এটার মতো কি দুঃখ কষ্টের জীবনে পাওয়ার সুযোগ আছে আমার? নাই। তো আগামীতে তো আমার কাছে দুঃখ কষ্ট পাওয়ার সুযোগটা থাকবে না। হ্যাঁ, তো আমি এখন কি করা উচিত? আমার জেলে বৈশা এই যে জেলে যে একটা দুঃখ কষ্টের জীবন, এই দুঃখ কষ্টের জীবনটা আমাকে অ্যাচিভ করা উচিত। আমার পিসিতে টাকা থাকতো, আমার আব্বা মা খালা নানি ফুফু এরা প্রায় আমাকে দেখতে যাইতো, ফল ফ্রুট দিতে যাইতো, পিসিতে টাকা দিত। আমি আমি থাকতাম কার সাথে জানেন? মুফতি হান্নানের ভাই যে ছিল, মহিমুন্সি না কি যেন নাম, মতিমুন্সির পাশের বেটে আমি থাকতাম, একসাথেই খাইতাম, ডায়েট ঠাইট কিনে একসাথে বসে খাইতাম, ঠিক আছে। উনি আমাকে খুব স্নেহ করে, আমি কাকা বলে খুব সম্মান করি ওনাকে। তো আমি কি করলাম জানেন? আমি ডায়েট কেনা বন্ধ করে দিলাম। আমি যে ছেলে মানে বেড কিনে ঘুমাই, সেই ছেলে ফ্লোরে ঘুমাইতে শুরু করলাম, ঠিক আছে। আমি ওই সকালের একটা রুটি,
দুপুরের একটু একটু ঝোল, রাত্রের একটু মানে সবজি, এটা খাওয়া শুরু করলাম। আমার কাছে পৃথিবীতে টাকা আছে, বাট কিনতাম না, খাইতাম না, ঠিক আছে। আমি এই কষ্টটা নিজে নিজে ইচ্ছে করে ভোগ করছি জেলে বসে, ঠিক আছে। যে এই কষ্টটা প্রয়োজন লাইফে, মানুষের বেঁচে থাকতে গেলে কষ্টের অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেন সে ভবিষ্যতে কষ্টটা নিতে পারে, কষ্টটা সহ্য করতে পারে। আমি কষ্ট সহ্য করছি জেলে বসে, ওই ফ্লোরে ঘুমাইছি, ডায়েট কিনে খাই নেই, নর্মাল খাবার খাইছি, ঠিক আছে। আর কি করতাম, সারাদিন বই পড়তাম, 24টা ঘন্টা শুধু বই পড়তাম, নামাজ পড়তাম, ইসলামী জিনিসগুলো শেখার চেষ্টা করতাম। এইভাবেই আমি আমার জীবন, জেলের শেষ মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করছি কয়েকটা মাস। আর ভাবতাম জেল থেকে বেরোনোর পরে আমার জীবনটা কেমন হবে। যাই হোক, যে ছেলেটাকে বলদ ছাড়া কেউ মনে করে নাই, একদম অপমান অপদস্থ করতো ফ্যামিলি সুদ্ধা সবাই, ঠিক আছে, মনে করতো এর ভ্যালুলেস। একটা দরবার হয়েছে ফের ধরা, আমার গগনের নাতি মেহেদির সাথে একটা দরবার হয়েছে আমার এবং কাবুলের, আমার দুই ভাইয়ের। তো ওরা অপরাধ করছে, খালেক চেয়ারম্যানের ঘরে দরবারটা। তো বাবুলের কাছে মাপ চাইছে, মানে বাবুল না, সরি, কাবুলের কাছে মাপ চাইছে। সেই মর্নাটা আমার সাথে হয়েছে। বলতেছে ওর বিষয় লাগবে না, মানে আমি এমন একটা পার্সন ছিলাম যাকে সবাই হিসাবের খাতায় বাইরে রাখতো, মানে ফেলনা মনে করতো। সেই ফেলনা ছেলেটা যদি কোথাও একটু ইম্প্যাক্ট ফেলতে পারে, একটু আলোচনায় আসতে পারে, কাউকে যদি বলি যে আমি সহজ সরল, আমি ফেলনা, সে যদি বলে না তুমি সহজ সরল না, তুমি ফেলনাও না, এটাই আমার লাইফের সফলতা। আর ভবিষ্যতে হয়তো কোথায় যাব, কোথায় আগাবো আমি জানি না, তবে এটুকু আমি বলতে পারি যে আমি সুন্দর একটা জীবন কাটাইছি, আল্লাহ আমাকে অনেক সুন্দর একটা জীবন দিছে, ঠিক আছে। ভালোবাসা হোক, ঘৃণা হোক, যাই হোক, সব মিলেমিশে সুন্দর একটা জীবন কাটাইছি। আর আমি না আমার জীবনটাকে অ্যাডভেঞ্চারের চোখে দেখি। মাই লাইফ ইজ অ্যাডভেঞ্চার। একটা আমার না ওই যে অনেক এনার্জিটা অনেক বেশি। আমি 2-3 বছর আগে পাহাড়ে উঠতে গেছিলাম, বান্দরবন একটা পাহাড়ে। তো ওই পাহাড়ে হচ্ছে যখন উঠতে গেছি, তখন 7 জনের মতো ছিলাম আমরা। ওই 7 জনের ভিতর 3 জন নেমে গেছে, একজন গাইড ছিল। আপনি বিশ্বাস করবেন না, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হাঁটছি, ওই গাইড সহ সবাইকে আমি উঠাই নিয়ে গেছি সেই জায়গায়। গাইড তো আমাদেরকে হাঁটায় নিয়ে যাবে, আমি গাইডকেও পথ দেখায় নিয়ে যাচ্ছি। লাস্টে বড় একটা টিলা, কে উঠতে সাহস পায় না টিলায়, আমি সবাই উঠে গেছে। সবাই দেখে বলতেছে এটা হাওলাদার, তুই পড়ে যাবে, এটা করবে। দূর বেড়া, সময় আছে পড়ে যাওয়ার, ঠিক আছে। আসছি এখানে উপরে উঠতে হবে, উপরে উঠে সবাইকে টাইনে তুলছি, ঠিক আছে। তারপর থেকে সবাই আমাকে নাম দিছে এনার্জি বয়। স্কুল থেকে শুরু করে কেউ এখন পর্যন্ত আমার সাথে হাঁটাই পারে নাই। আমি যদি চিন্তা করি এখান থেকে ঢাকা হাইটে যাবো, ইটস পসিবল আমার জন্য। আমার লাইফে না হারানোর মতো কিছু নাই। কেউ যদি আমাকে মারতে আসে এখন, আমি একদম বুক পেঁচে দেবো, ভাই মার, যত পারস মার, তোর মনের ক্ষুধা যত খুন আছে মার, ঠিক আছে। মাইরে মুরে একদম মাইরে ফেল, ঠিক আছে। জীবনে 70 বছর 80 বছর বাঁচবো আর 2 বছর বাঁচবো, পার্থক্যটা কি রে ভাই? তেমন কোনো পার্থক্য নাই তো, ঠিক আছে। আমি তো ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার জন্য বাঁচি না, ঠিক আছে। উপরে আল্লাহ বাঁচাইলে বাঁচবে, বাঁচাইলে বাঁচাবে, মারাইলে মরবো, ঠিক আছে। এই তো জীবন, ঠিক আছে। আমি যে সোহেল হচ্ছে লাথি দিয়ে মানুষ সরাই ফেলায়, মানে একবার একটা ঘটনা বলি, একদম ছোট। আমাদের বাড়ির পাশে একজনের গাড়িতে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার আগের পক্ষের একটা ভাই একটু বাধাইছে তার বাপকে। তো বলতেছে বাবুল বলে কিছু কইলাম না, সোহেল হইলে খাই ফেলাইতাম। মানে বুঝছেন, আমি এতটা ফেলনা ছিলাম মানুষের কাছে। আমার ভাই হইলে কিছু কইতো না, আমি হইলে খাই ফেলাইতো। আমার কানে শুনছি, কানে নিজ কানে শুনছি এটা। এই এতটা ফেলনা মানুষ আমি, আজকে একটু হইলেও তো একটা পজিশনে আসি নাই, কিছু নাই, একটু হইলেও মানুষ করে, ঠিক আছে। আর ভবিষ্যতে কি করবে না করবে জানি না, ইচ্ছা আছে
যে সাংবাদিকতাটা আসছি, এইটা নিয়ে মানুষের উপকার করা, মানুষের দ্বারে দ্বারে দেওয়া, মানুষের অন্যায় অবিচারটাকে তুলে ধরা। আর এটার জন্য যদি আমি কোথাও থেকে কোনো প্রতিবন্ধকতা পাই, সেখানে আমি থাকবো না, আমি স্বাধীন হয়ে যাব। আমি অন্য অপশন খুঁজবো, অন্য পথ খুঁজবো, অন্য খুঁজবো। আমাকে অনেকে তিরস্কার করে, ওর ভিতরে সমস্যা আছে, ওর ভিতরে সমস্যা যদি আমার কোনো কাজে করতে আমি ভুল করি, সেটা বলেন, আমি মেনে নিব। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা, নিজের একটা বক্তব্য সেটা তুলে ধরা, নিজের আনন্দ উচ্ছ্বাস বা যে কোনো কিছু তুলে ধরাটাকে যদি সমস্যা হয়, ভাই সত্যিই আমার ভিতরে প্রচণ্ড সমস্যা আছে। আমার জন্মের পর থেকেই আমার ভিতরে সমস্যা, প্রচুর সমস্যা, একটা না দুইটা না, প্রচুর সমস্যা আমার ভিতরে। আমি ছোটবেলা থেকে ভাবতাম কি জানেন, আচ্ছা আমার কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় সমস্যা, মানুষ আমার সাথে এরকম করতেছে কেন, বা আমার এরকম হচ্ছে কেন, আমার মানে চিন্তা ভাবনার কোথায় কোথায় প্রবলেম, কোথায় কোথায় সাইকোলজিতে সমস্যা, কী কী সমস্যা আমার ভিতরে, এগুলো আমি বাঁচতাম। আমাকে জানেন, আমাকে জীবনে কেউ গাইড করে নাই, জীবনে কেউ ওইভাবে হেল্প করে নাই। আমি এক সময় খুব নোংরা একটা লাইফের ভিতরে ছিলাম, ব্যাড একটা লাইফের ভিতরে ছিলাম, আজে বাজে একটা জিনিস ভিতরে ছিলাম। তো ওইটা থেকে আমি বেরোয় এসেছি নিজে নিজে, নিজে নিজে বেরোয় এসছে। আমাকে মানুষ বেশি কথা বলছে, বাজে কথা বলছে, কিন্তু কেউ প্রসেসটা বলে নাই। আমি নিজে নিজে প্রসেস তৈরি করে, নিজে নিজে আমার কষ্টের তৈরি করে, আমার নিয়ত করে আমি সেখান থেকে বেরিয়ে আসছি। আজকে আমি ফ্রেশ, আজকে আমার কোনো ব্যাড হ্যাবিট নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, টোটালি ফ্রেশ। এই ফ্রেশ মানুষটা হইতে অনেক কাঠখড় পোহাইতে হয়েছে। আর আমি কি চাই জানেন, আমি চাই, আমার খুব বড় সেলিব্রিটি বা বড় কিছু হওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছা আছে একটা জিনিস, আমি জনগণের কণ্ঠস্বর হব। মানুষের, অভাবী মানুষের, কষ্টে থাকা মানুষের, দুঃখে থাকা মানুষের বক্তব্য, কথা আমি মানুষের কাছে তুলে ধরবো। তাদের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে যাব, তাদের সাহায্যের জন্য। এটা আমি করতে চাই। এটার জন্য যদি কারো ক্ষতি হয়, কারো লস হয়, কেউ দুই পয়সা না পাইলে পিছু হাঁটে, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে। আমি টাকার পিছনে দৌড়াই নাই, টাকা আমাকে আল্লাহ দেয়। আমি টাকার জন্য, পয়সার জন্য কখনো কোনো মানুষের উপর নির্ভরশীল না। আমি যদি দেখি যে অমুক লোকটার প্রতি আমি নির্ভরশীল হচ্ছি, তার প্রতি আমার ভরসা আসতেছে, আমি তার সাথে 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 সম্পর্ক ক্লোজ করব। আমার ভরসার জায়গা, আমার আশার জায়গা শুধুমাত্র আল্লাহ তাআলা। ছোটবেলা থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার চার হাত পা যদি ঠিক থাকে, আমার মাথা যদি কাজ করে, আমি খেয়ে পরে বাঁচতে পারবো যেমনি হয়। আমার ওই বিশাল অট্টালিকায় থাকা, আমি যখন ইঞ্জিনিয়ারিং করি, আমার স্বপ্ন থাকতো কি জানেন, শুনলে হাসবেন, ইঞ্জিনিয়ারিং পরে একটা ছেলে স্বপ্ন এরকম দেখে। আমার স্বপ্ন থাকতো রাস্তার পাশে আমি একটা ঝালমুড়ি বেচবো, ছোট একটা এসে ঝালমুড়ি বেচে, ঝালমুড়ি বেচবো, ঠিক আছে। যখন মন চায়, যখন যেদিকে মন চায় সেখানে চলে যাব, যখন মন চাবে তাবলিগে চলে যাব, চিল্লায় চলে যাব, পুরা স্বাধীন। আমি গত কয়েক বছরে যেখানে ট্যুর দিছি, যেখানে ট্যুর দিছি আপনার বান্দরবন, তারপর হচ্ছে কুয়াকাটা, তারপর হচ্ছে আপনার কুয়াকাটা, তারপর হচ্ছে বাংলাদেশের বিশাল সবচেয়ে বড় যেন কথা কক্সবাজার, তারপর হচ্ছে আপনার মেহেরপুর, তারপর আরও কোথায় কোথায় যেন নামটা মনে নেই। তো আমি হচ্ছে এরকম একটা মানুষ ভাই, আমি ঘুরতে পছন্দ করি, স্বাধীন জীবনযাপন পছন্দ করি, স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করি, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিপত্তি এটা নিয়ে পছন্দ করি না। কোটালীপাড়ায় যারা নির্বাচিত হয়েছে, তাদের জন্য, যে নির্বাচিত হয়েছে তার জন্য ওয়েলকাম। আর একটা ব্যক্তির সিঙ্গেল পার্সনের কথা বলবো, বাসুদারিয়া। বাসুদারিয়ার জন্য ভবিষ্যৎ খুব উজ্জ্বল। অন্য একটা সাইডে বাসুদারিয়ার জন্য ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বাসুদারিয়ার জন্য খুব সুন্দর কিছু অপেক্ষা করতেছে। সে যদি সেটা বুঝে, সে যদি সেটা অ্যাচিভ করতে পারে, তাহলে বাসুদারিয়ার জন্য খুব সুন্দর একটা কিছু অপেক্ষা করতেছে, ঠিক আছে। বাকিদের কথা আর কিছু নাই বললাম। আর আমার প্রতি যারা রাগান্বিত, আমার প্রতি যারা ক্ষিপ্ত,
তারা আমাকে একটা মেসেজ দেন ভাই যে অমুক জায়গায় আয়, ঠিক আছে। আমি ভাই অনেকের ভয় হয়ে গেছে, সোহেল আলাদারকে ফোন দিলে রেকর্ড করে, সোহেল আলাদারকে মেসেজ দিলেই রেকর্ড করে। ভাই সব কিছু রেকর্ড করি না, সব কিছু রেকর্ড করবো না। আর আমাকে যদি আসতে বলেন ফোন দিয়া যে অমুক জায়গায় আয়, আমি রেকর্ড করবো না, কথা দিলাম সবার সামনে রেকর্ড করবো না। আমি খালি হাতে কাউকে ফোন না দিয়ে আসবো না। হাদির মতো মৃত্যু চাই, আর কিছু বলার নেই, ঠিক আছে। এই জন্মটাই হয়েছে মৃত্যুর জন্য, ঠিক আছে। আমার জীবনে তো বহুত অপরাধ করছি আমি, ওই লোক না কিন্তু যে মসজিদে যাইয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় পাপী আল্লাহ আমি, কিন্তু মসজিদ থেকে বেরোনোর পরে ওরে যদি একটা দোষের কথা বলেন ও ধুয়ে ফেলাবে আপনাকে, ঠিক আছে। ওর চেয়ে বড় পীর সাহেব কেউ নাই। আমি ওই লোকটা না ভাই। আমি জীবনে বহুত পাপ করছি, অন্যায় করছি, ডাব চুরি করে খাইছি, ঠিক নেই, ঠিক আছে, বহুত কিছু করছি, ঠিক আছে। তো আমি অনেক বড় পাপী। এরপরও যদি আমি কারো আঘাতে মারা যাই, আমি যদি অন্যায় প্রতিবাদ করার জন্য যদি মারা যাই, এর চেয়ে সুখকর মৃত্যু আমার কাছে কিচ্ছু নাই। ভালো থাকবেন ভাই, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।